আসসালামু আলাইকুম, সবাইকে আমাদের স্টুডিওতে স্বাগতম। খোলা বয়ান আমরা রিসেন্টলি শুরু করেছি অভিযাত্রী চ্যানেলে টক শো এবং পডকাস্ট। তো যেহেতু সামনে জাতীয় নির্বাচন আসছে, এই নিয়ে বিভিন্ন টপিক এবং বিভিন্ন কনস্টিটিউয়েন্সি বিষয়ে কথা বলতে আমাদের আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মানবাধিকার কর্মী ও অভিযাত্রী পত্রিকার সম্পাদক জনাব MS সোহেল ভাইকে। তাকে স্বাগত। ধন্যবাদ ভাইয়া, একটা নির্বাচন আমাদের আসছে অনেকদিন পর, মানে যেটার পর একটা গণঅভ্যুত্থানের পরে নির্বাচনের যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, এখানে অনেক মানুষের মধ্যে আকাঙ্ক্ষা আছে অনেক ধরনের। তো আপনি একজন মানবাধিকার কর্মী হিসেবে এবং পত্রিকার সম্পাদক হিসেবে আপনি কি দেখছেন, মানে মানুষের থেকে শুনছেন, এটা যদি আমাদের অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন, এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি, এখন পর্যন্ত বাংলাদেশের অনেক মানুষ মনে করেন, সাধারণ মানুষ, যে নির্বাচন আসলে হবে কিনা। যদিও আমরা আশা করি নির্বাচনটি হচ্ছে, কিন্তু আপনি আজকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, আগামীকাল প্রতীক বরাদ্দ হবে এবং পরশু 22 জানুয়ারি থেকে প্রচারণা শুরু হবে। কিন্তু আপনি দেখবেন যে এবারে নির্বাচনের অন্যান্য নির্বাচনের চেয়ে কিছু আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন এবার গণভোট আছে, হ্যাঁ এবং না, নতুন একটি অপশন। এরপরে হচ্ছে প্রবাসীরা বা ভোট দেওয়ার একটি সিস্টেম রাখা হয়েছে, এটা একটা নতুন বাংলাদেশের জন্য। এছাড়া আওয়ামী লীগ ছাড়া এবার নির্বাচন হচ্ছে। তাহলে অনেক ক্ষেত্রে এবার নির্বাচনটি খুবই একটি আলাদা। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এবার নির্বাচন হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ মনে করছে যে নির্বাচনটি কতটুকু সুস্থ হবে, অবাধ হবে, নিরপেক্ষ হবে, সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে বা সন্দেহ আছে। জি ভাইয়া, এখানে যে বিষয়টা আমরা দেখেছি যে অনেক কিছু করতে পেরেছে ইন্টারিম গভর্নমেন্ট, বাট আইন শৃঙ্খলার বাহিনীর প্রতি এখনো অতটুকু আস্থা বা তারা তাদের কনফিডেন্সটা ওই লেভেলে পৌঁছাতে পারেছে কিনা। দেখুন, আইন শৃঙ্খলা যে পরিস্থিতি বাংলাদেশের, এখানে আস্থা থাকার কোনো কারণ নেই, কারণ আইন শৃঙ্খলা মনে হচ্ছে দিন দিন অবনতির দিকে যাচ্ছে। আপনি জানেন না, গতকাল এই চট্টগ্রামে সীতাকুণ্ডতে একজন র্যাব কর্মকর্তাকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে জঙ্গল সলিমুলে। ওই এলাকাটি আমি চিনি, ওখানে আমি গিয়েছি। হ্যাঁ, না, এটা সীতাকুণ্ড পাশে আমি গিয়েছি। ওখানে যে এটা হচ্ছে একটি পাহাড়ি এলাকা। এই পাহাড় গুলোকে দখল করে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীরা বাড়িঘর নির্মাণ করেছে। ওখানে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে একজন র্যাব কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। সারা দেশে আইন শৃঙ্খলার চরম অবনতি। আমার মনে হচ্ছে নির্বাচন খুব একটা সুস্থ করতে পারবে না, কারণ আইন শৃঙ্খলা বাহিনীর যে দুর্বলতা দেখা যাচ্ছে, সরকারের যে দুর্বলতা, মনে হয় না নির্বাচন খুব একটু সুস্থ হবে। আমরা আশা করি সুস্থ হোক, কিন্তু হবে না। দেখা যাবে যেসব আসনে যে দল খুব শক্তিশালী, তারা ওখানে বেশি জোর খাটাবে, এখানে বেশি তারাই নিয়ে নিবে। যেসব আসনে বিএনপি শক্তিশালী, বিএনপি নিয়ে নিবে। যেসব আসনে জামাত শক্তিশালী, তারা ওখানে হয়তো নিয়ে নিবে। তবে এটা আমাদের কাম্য নয়, কিন্তু পরিস্থিতি এমনটাই মনে হচ্ছে। এখানে একটা প্রশ্ন, চট্টগ্রাম 9 বিষয়ে একটা মানে ঘোলাটে সিচুয়েশন সৃষ্টি হয়েছিল যে ফজলুল সাহেব, যিনি ডক্টর ফজলুল সাহেব, ওনার একটা দ্বৈত নাগরিকত্বের বিষয় ছিল। আমরা দেখেছি এটা নিয়ে পুরো একটা কনফিউশন ছিল। চট্টগ্রাম 9 খুবই গুরুত্বপূর্ণ, যেই ক্ষমতায় আসবে তার জন্য, কারণ সেন্টার অফ দ্য সিটি বলা হয় অনেক সময়। তো এখানে কি হলো এখন? আজকে আমরা দেখলাম ওনার সবকিছু মোটামুটি ক্লিয়ার হলো। আপনার চট্টগ্রামে 16টি নির্বাচনী আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন বলা হয় চট্টগ্রাম নয়, যেটা চট্টগ্রাম শহরের একেবারে প্রাণকেন্দ্র। এবং একটি মিথও আছে যে চট্টগ্রাম 9 আসনে যিনি পাশ করেন ওই দল সরকার গঠন করেন। তবে ডাক্তার ফজলুল হকের মনোনয়নটি বাতিল হয়েছিল, যেহেতু ওনার দ্বৈত নাগরিকত্বের কারণে। পরবর্তীতে তিনি আবার মনোনয়নটি ফিরে পান, প্রার্থিতা তিনি ফিরে পেয়েছেন। ওনার জন্য একটি সুবিধা ছিল কি, ওনাকে আমি খেয়াল করেছি, উনি অনেক আগ থেকে নির্বাচনের মাঠে ছিল এবং উনি ব্যাপক প্রচারণা করেছে, অনেক সোশ্যাল ওয়ার্ক করেছে, মানুষের কাছাকাছি যাওয়ার উনি চেষ্টা করেছেন এবং পেশায় একজন চিকিৎসক তিনি। যেহেতু এই আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন আবু সুফিয়ান, কিন্তু তারা অনেক পরে কিন্তু ঘোষণা করেছে আবু সুফিয়ানকে। তো যখন বিএনপি প্রার্থীতা ঘোষণা করেনি, সে সময় থেকে কিন্তু পুরো নির্বাচনী আসনে ব্যাপক কাজ করেছিলেন এই ডাক্তার AK ফজলুল হক। এখন দেখা যাক ওই নির্বাচনে শেষ পর্যন্ত বেলাতে কে এগিয়ে থাকেন। আসলে দর্শক, আপনাদের প্রতি আমাদের এই প্রশ্ন রেখে আমাদের এপিসোডটি আজকে শেষ করতে যাচ্ছি যে আগামী নির্বাচনে সব একটা অংশগ্রহণমূলক নির্বাচন আমরা ইনশাল্লাহ আশা করছি। সকলে যে দলকে আপনারা পছন্দ করুন না কেন, ভোটের পক্ষে যে একটু হ্যাঁ দিবেন, এটাই হচ্ছে দাবি। আর যে দলকেই আসুক না কেন ক্ষমতায়, আমরা চাই যাতে করে আগামী যে রাষ্ট্র কাঠামোটা, তারা যেন জবাবদিহিতার মধ্যে বাংলাদেশের মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো বুঝে আমাদের যে রাষ্ট্র দায়িত্বটা নেয়। অসংখ্য ধন্যবাদ দর্শকদের, এবং সোহেল ভাইকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।